আবারও ফিরে আসলো বাংলাদেশের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আজ আদালতের একটি রায়ের মাধ্যমে সরকার যে সংশোধনীর মাধ্যমে বিগত সরকার এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করেছিল এবং যে বিচারপতি খায়রুল হকের যে রায়ের ফলে বাংলাদেশের সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা উঠে গিয়েছিল, সেটাকেই বাতিল করে দিয়ে আবারও আদালত সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে পুনরায় চালুর আদেশ দিলেন। অবশ্য আদালত তার এই এই রায়ে তত্ত্বাবধায়ক সরকারের পাশাপাশি এই ত্রয়োদশ সংশোধনীতে যেটা বাতিল করা হয়েছিল বা অনেকগুলো সংযোজন করা হয়েছিল, এটার সাথে সামঞ্জস্য রেখে অনেকগুলো বিষয়ে আদালত অবজারভেশন দিয়েছেন। আবার অনেকগুলো বলেছেন পরবর্তী রাজনৈতিক সরকার ক্ষমতায় এসে তারা সিদ্ধান্ত নেবে, এবং অনেকগুলা আদালত বলেছেন যে এটা পরিবর্তন করতে হবে কিংবা আরও সংযোগ করতে হবে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এখানে 7 মার্চ এবং জাতির পিতার বিষয়ে তারা বলেছেন সেটা রাজনীতির উপরই তারা ছেড়ে দিয়েছেন। আমি মনে করি এই ক্ষেত্রে আদালত যথাযথ যথাযথ আমি কি বলবো এটাকে বুদ্ধিমত্তারই পরিচয় দিয়েছেন, কারণ রাজনীতির বিষয়ে রাজনীতি দিয়েই মোকাবেলা করতে হবে। যাই হোক, এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিশ্চয়ই দর্শক মনে আছে আপনাদের সেই 3 জুটের রূপরেখা। এরশাদ বিরোধী আন্দোলনে করে যখন এরশাদ সাহেব পদত্যাগ করলেন, তখন একটা প্রশ্ন দেখা দিয়েছিল যে রাষ্ট্রপতি তাহলে পদত্যাগ করবেন কার কাছে। তখন একজন উপরাষ্ট্রপতি নিয়োগ করা হয় এবং সেখান থেকেই পরে প্রধান বিচারপতি এসে ক্ষমতা গ্রহণ করেন। এবং বিচারপতিদের প্রতি যে শ্রদ্ধা ছিল, একটু স্মরণ যদি আমরা করি, যে বিচারপতি জাস্টিস শাহাবুদ্দিন আহমদ কিন্তু নিয়োগ পেয়েছিলেন হুসেইন মোহাম্মদ এরশাদের দ্বারাই। সেই এরশাদ সাহেবের দ্বারা নিয়োগকৃত বিচারপতি, খেয়াল করবেন, এরশাদ সাহেবের দ্বারা নিয়োগকৃত বিচারপতি জাস্টিস শাহাবুদ্দিন সাহেব তার দেয়া শর্ত মেনেই রাজনীতিবিদরা তাকে প্রধান উপদেষ্টা করেছিল। জাস্টিস শাহাবুদ্দিন সাহেব বলেছিলেন, আমি দায়িত্ব নিতে পারি প্রধান উপদেষ্টার বা অন্তর্বর্তী সরকারের, কিন্তু আমার শর্ত হচ্ছে আমার এই দায়িত্ব পালন করার পর আবার আমাকে প্রধান বিচারপতির জায়গায় ফেরত আসতে হবে। তিনি এসেছিলেনও। আমি কেন এই প্রসঙ্গটা প্রথমেই নিয়ে আসলাম, দেখুন, বিচারপতিদের প্রতি রাজনীতিবিদ থেকে শুরু করে দেশের আপামর মানুষের, জনসাধারণের যে রেসপেক্ট ছিল, সেই রেসপেক্টের কথাই স্মরণ করিয়ে দিতে চাই। তারপরে আপনি দেখেন জাস্টিস লতিফুর রহমান সাহেব নিয়োগ পেয়েছিলেন একটি দলের দ্বারা, কিন্তু এসে যখন নির্বাচন করলো অন্য দল ক্ষমতায় আসলো। এই যে বিচারপতিদের যে রেসপেক্ট, তাদের যে নীতির প্রতি অবিচল থাকা এবং সত্য প্রতিষ্ঠার জন্য তারা যে সমাজের রোল মডেল ছিলেন, বিচারপতিদের প্রতি মানুষের যে আস্থা ছিল, সেই আস্থার জায়গাগুলা দিনে দিনে কমে যাচ্ছে। কেনই বা? বিচার ব্যবস্থা শুনলেই মানুষ একটু আঁতকে উঠে বলে, যখন যে দল ক্ষমতায় সেই দলের পক্ষেই রায় যাবে। এই বিষয়গুলো কেন হচ্ছে? একবার চিন্তা করুন, জাস্টিস শাহাবুদ্দিন সাহেবের কথা যেটা আমি বললাম, এখন তার শর্ত মেনে তাকে দেওয়া হয়েছে। অথচ প্রশ্ন উঠতে পারত যে যেহেতু শাহাবুদ্দিন সাহেব এরশাদের দ্বারা নিয়োগকৃত রাষ্ট্রপতি, তিনি নির্বাচন করলে হয়তোবা এরশাদ সাহেবের পক্ষে কাজ করবেন, বিদায় আবার এরশাদ সাহেব ক্ষমতায় চলে আসবেন। কিন্তু রাজনীতিবিদরা এই প্রশ্ন তুলেনি, কারণ তখনও বিচার ব্যবস্থা এবং বিচারপতিদের প্রতি মানুষের ছিল অগাধ আস্থা, বিশ্বাস এবং রেসপেক্ট। জাস্টিস লতিফুর রহমানের ক্ষেত্রেও সেম হয়েছে। অথচ এখন দেখুন, এই বিচারপতি খায়রুল হকরা হয়তোবা সামান্য কিছু অর্থের কারণে বা কিছু লোভের কারণে, নিজের কিছু ব্যক্তিগত স্বার্থ হাসিলের কারণে সমগ্র জাতিকে কত বড় সমস্যার মধ্যে ফেলেছেন, যার ফলে এদেশে 14, 18 এবং 24 তিনটি অবৈধ নির্বাচন হয়েছে। শুধুই যে অবৈধ নির্বাচন হয়েছে তা নয়, যারা এই আইনটা বাতিল করে ক্ষমতাকে চিরস্থায়ী করার চিন্তা করেছিল, তাদেরকে আজকে জেল হাজতে যেতে হচ্ছে, দেশ ছেড়ে পালিয়ে যেতে হচ্ছে জনগণের রোষানলে পড়ে। তাহলে একবার চিন্তা করুন, সেই ওরাও বিচারপতি ছিল জাস্টিস আব্দুর রউফ,
ছিলেন জাস্টিস মাহবুব মোর্শেদ, আর আজকের বিচারপতিরা কোথায় গিয়ে পৌঁছেছেন? কেন মানুষের মধ্যে এই ধরনের একটা কনসেপ্ট চলে এসেছে যে যখন যারা ক্ষমতায় থাকবে তাদের পক্ষেই, বিশেষ করে যদি কোনো রাজনৈতিক বড় ব্যক্তির ক্ষেত্রে মামলাটা হয়, ওই তার পক্ষেই যাবে? কেন হয়েছে? কোথার থেকে আমাদের ধ্বংসটা শুরু হয়েছে? আমাদের এটা খুঁজে বাইর করতেই হবে দর্শক। যাই হোক, সেই বিচারপতি জাস্টিস শাহাবুদ্দিন আহমদের প্রতি সম্মান দেখিয়ে যে যাত্রা শুরু হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের, সেই তত্ত্বাবধায়ক সরকারের সর্বশেষ, আমি মাঝখানের এগুলো আলোচনা করবো না দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন, এই 2024 এসে যে 8 অগাস্ট যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা নেওয়া, এই ক্ষমতাটা নেওয়ার পরে অনেক প্রশ্ন এসেছে যে এটা কি বিপ্লবী সরকার, নাকি এটা হচ্ছে গণ অভ্যুত্থানের সরকার, নাকি এটা অন্তর্বর্তী সরকার, নাকি তত্ত্বাবধায়ক সরকার? এই বিতর্ক চলেই আসছিল গত 4-5 মাস থেকে। সেইটারই একটা অবসান হলো আমি মনে করি কোর্টের এই রায়ের মধ্য দিয়ে। এখানে একটা বলা ভালো, যদিও সমাধান হয়েছে বললেও আমার এই ব্যাপারে একটা অবজারভেশন আছে দর্শক। আমি মনে করি এটা এখনো পুরোপুরিভাবে রায়টাও পাওয়া যায়নি, কাজে রায় যখন আমরা পাবো তখন আমরা হয়তো আরও ডিটেলস কথা বলতে পারবো। এখানে একটা খটকা থেকেই যায়, সেটা হচ্ছে 111 সরকার যখন ক্ষমতায় আসে তখন তারা কিন্তু ইমার্জেন্সি ডিক্লেয়ার করেছিল। কাজেই তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান আছে যে 3 মাসের মধ্যে নির্বাচন করতে হবে, যদি কোনো কারণে বিশেষ পরিস্থিতিতে করতে না পারে তো হয়তো আরো 3 মাস তারা বাড়াতে পারেন, অর্থাৎ 6 মাস। কিন্তু যেহেতু তারা ইমার্জেন্সি ডিক্লেয়ার করে দিয়েছিল, সেই ক্ষেত্রে হয়তো সংবিধান ইমার্জেন্সি যখন ডিক্লেয়ার করা হয় খুব স্বাভাবিকভাবেই সংবিধানের স্বাভাবিক নিয়ম বা স্বাভাবিক কার্যক্রম তখন আর ভ্যালিড থাকে না। সেটা হয়তো ইমার্জেন্সি ডিক্লেয়ারের কারণে সেটা হয়েছে। কিন্তু এইবারে যে সরকারটা ক্ষমতায় এসে তারা বলছেন সংস্কার করবেন। অলরেডি 4 মাস চলে গিয়েছে, এখন 5 নম্বর মাস চলতেছে। এখন যেহেতু তারা ইমার্জেন্সি ডিক্লেয়ার করেননি, খুব সঙ্গত কারণে প্রশ্ন উঠেছে তাহলে এটা কি অন্তর্বর্তীকালীন সরকার এবং নাকি তত্ত্বাবধায়ক সরকার? তবে যে নামেই আমরা আখ্যায়িত করি না কেন, অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার, বা এটাকে আমি যদি আরেকটা নাম দিই মনস্তাত্ত্বিক সরকার, বা এটাকে আমি যদি বলি ঐক্যমতের সরকার, অর্থাৎ সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে বলছে আপনারা ক্ষমতা নেন। এখন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দাবি তোলা হচ্ছে বা আন্দোলনের স্পিরিট অনুযায়ী প্রত্যাশা আছে মানুষের প্রয়োজনীয় সংস্কার। এই সংস্কারের জন্য অবশ্যই কিছু সময় প্রয়োজন। সেই জন্য প্রধান উপদেষ্টাও বলছেন যে আগামী এই বছরের শেষের দিকে অথবা 2026-এর প্রথমার্ধে নির্বাচন হতে পারে। আমরা ধরেই নিচ্ছি, তারপরে তার প্রেস সচিবও যেটা ব্যাখ্যা দিয়েছেন, আমরা ধরেই নিচ্ছি যে 2026-এর জুনের মধ্যে নিশ্চিতভাবেই আমরা একটি নির্বাচিত সরকার পাব। এখন এই যে সরকারের যে মেয়াদটা, আমি আবারও বলছি, সেই 3 মাস থেকে আরও 3 মাস, 6 মাস না হয়েও এটা হয়ে যাচ্ছে মোর ও লেস 2 ইয়ার। 111-এরটা 2 ইয়ার্স ছিল বিকজ তারা ইমার্জেন্সি ডিক্লেয়ার করেছে, আর এই সরকার তো ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়নি। তাহলে আদালত যে রায় দেখ না কেন, আমার অপিনিয়ন হচ্ছে এই সরকার যদি 2026-এর জুনের মধ্যে নির্বাচন করে যারাই ক্ষমতায় আসে সেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে, তাদেরকে কি করতে হবে, সংসদ বসার পরে এই যে সরকার যে প্রায় 2 বছর থাকবে, এটাকে তত্ত্বাবধায়ক সরকারের বিশেষ সরকার আখ্যা দিয়ে অথবা অন্তর্বর্তী সরকারের বিশেষ সরকার, বিশেষ পরিস্থিতির সরকার আখ্যা দিয়েই এটাকে আইনি প্রক্রিয়ায় রেগুলারাইজ করে নিতে হবে। তবে যে নামেই আখ্যা দেন, আমি আবারও বলছি, তত্ত্বাবধায়ক, অন্তর্বর্তী, মনস্তাত্ত্বিক, ঐক্যমতের কিংবা নির্বাচনকালীন, যে নামেই আখ্যা দেন না কেন, কাজ তো তাদের একটা, সেটা হচ্ছে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন করা এবং নির্বাচন ব্যবস্থাকে জনগণের কাছে আবারও নিয়ে যাওয়া, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা। তবে আদালতের এই যে রায়ের মাধ্যমে যেটা আমরা ডিরেকশন পেলাম, তাতে করে এতদিনের যে বিতর্কটা ছিল সেটা কিছুটা হলেও, আমি আবারও বলছি শব্দটা, কিছুটা হলেও দূর হয়েছে। তবে এটাকে রেগুলারাইজ করতে হবে পরবর্তী নির্বাচিত সরকার ক্ষমতায় এসে আইনি প্রক্রিয়ার মাধ্যমে। ভালো থাকবেন দর্শক, কথা হবে আবার।